আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতি বৃহস্পতিবার রাত 11:59 আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে, আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর সেই সাথে সবসময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আরও একটা ঈদ স্পেশাল এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি রাসেল। আশা করছি ঈদ চমৎকার কাটছে আপনাদের, এবং অনেকেরই এর মধ্যে হয়তো ফেরার তারা বা আরও অনেক কিছুই আছে। তারপরেও প্রিয়জনের সাথে এই যে ঈদ কাটানো বা প্রিয়জনের সাথে এই যে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া, এর চাইতে আনন্দময় ঘটনা আর কোনোদিন ঘটতে পারে না। বছরে 2টি বার শুধুমাত্র এই সময়টা আসে যখন আমরা আপনজনের টানে ঘরে ফিরি, আপনজনের সাথে খুশি ভাগ করে নেই। ঈদের আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে, সব স্তরের মানুষ ঈদ কাটাক আনন্দে, সেই প্রত্যাশা রেখেই শুরু করছি আমাদের আজকের এপিসোড। আশা করছি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি, অনেকদিন পরে আবারও ফিরে এসেছেন সাবিত আলম। আমরা সাবিত আলমের ঘটনা শুনবো। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা ঘটনায় চলে যাই এবং সাবিত আলম আমাদের যে ঘটনাটা পাঠিয়েছেন সেই ঘটনাটা যেভাবে তিনি লিখেছেন সেভাবেই পড়ে শোনাই আপনাদেরকে। মৃত্যু শব্দটি নিয়ে আমাদের মাঝে অস্থিরতার কোনো শেষ আছে বলে আমার জানা নেই। উপরওয়ালার কাছে নিকট মৃত্যু যাওয়া পাপ না হলে এতদিনে আমি প্রতি মুহূর্তে নিজের মৃত্যু কামনা করতাম। কথাগুলো আমার না, কথাগুলো বলছিলেন এমন একজন ব্যক্তি যিনি ধর্মের পথে ভীষণভাবে অনুরাগী। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম, আপনাদের সকলের প্রাণ প্রিয় ভূত.com-এর একজন মডারেটর, বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। শুরুতেই আপনাদের নিকট আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। শারীরিক অসুস্থতা ও চাকরিজনিত নানাবিধ জটিলতায় বেশ অনেক দিন আপনাদের থেকে বিচ্ছিন্ন ছিলাম বলে, কিন্তু ভূত.com ও আপনাদের এই ভালোবাসার টান উপেক্ষা করব সেই সাধ্য আদৌ কি আমার আছে? তাই ফিরে এলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি ঘটনা নিয়ে, যা আমি সংগ্রহ করেছি আমার এক রাকির কাছ থেকে। ভূত.com-এর ঘটনা কালেক্ট করতে গিয়ে নানান পেশার মানুষের সাথে পরিচয় হয়। সেই সুবাদে আমার পরিচয় হলো স্বনামধন্য কোনো এক গোষ্ঠীর একজন রাক্কির সাথে। ওনার নাম মোহাম্মদ মুহাইমিনুল ইসলাম। ওনার সাথে কিভাবে দেখা বা কথা, সেই বিষয়ে আজ আর নাই বা গেলাম। ওনার জীবনের এক নির্মম অধ্যায় নিয়ে আপনাদের জন্য রইল আমার আজকের ঘটনা। মুহাইমিন ভাইয়ের ঘটনা আমি ওনার ভাষাতে ওনার মতো করেই উপস্থাপন করার চেষ্টা করছি, এবং আমার অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই ও আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। বলছেন মুহাইমিন ভাই। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক ভাইজান। আমি মুহাইমিন, যশোর বিভাগে আমার বসবাস। মাদ্রাসা লাইনে পড়াশোনা করে অনেকটা ঝোঁকের বশেই এই রাক্কির কাজের লাইনে আসা আমার। মানুষকে সাহায্য করব, আল্লাহর ইচ্ছা অনুযায়ী শয়তানের মোকাবেলা করব, এই ভেবেই মূলত আসা এই লাইনে। কিন্তু কখনো ভাবিনি যে এই কাজ আমার জীবনের জন্য কাল হয়ে দাঁড়াবে। সাল 2019। আমি তখন রুকাইয়ার প্র্যাকটিস করি। শিক্ষা গ্রহণের পাশাপাশি অনুশীলন করা যাকে বলে আর কি।
আমার ওস্তাদের নাম মোহাম্মদ সেলিম রহমান। উনি মোটামুটি তখন প্রায় 50 বছরে পা দেয়া একজন প্রবীণ ব্যক্তি। আমি একদিন বিকেল বেলায় আমার পড়াশোনা শেষ করে মাদ্রাসার কক্ষে বিশ্রাম করার উদ্দেশ্যে কিছুক্ষণের জন্য একটু ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার দরজায় কড়া নাড়ার আওয়াজে আমি উঠে বাইরে গিয়ে দেখি সেলিম হুজুরের সহায়ক উসমান ভাই আমার কাছে এসেছেন। ওনাকে ওনার আসার কারণ জিজ্ঞেস করলে উনি বললেন যে সেলিম হুজুর ডেকেছেন আমাকে, আমার সাথে নাকি ওনার জরুরি কোনো কাজ আছে। উনি এও বললেন আমি যেন তৈরি হয়ে নিই এবং তারপর ওনার কাছে যাই। উসমান ভাইয়ের কথা মতো আমি পরিষ্কার পাঞ্জাবি, টুপি, পায়জামা পরিধান করে গায়ে আদর লাগিয়ে বের হয়ে যাই সেলিম হুজুরের ঘরের উদ্দেশ্যে। ওনার ঘরের সামনে এসে আমি ঘরের দরজায় টোকা দিতেই উনি বললেন, কে? মুহাইমিন? হায় বাবা, আয় ভেতরে আয়। আমি ভেতরে ঢুকে ওনাকে সালাম দিতেই উনি আমাকে নিজের পাশে বসালেন আর বললেন, শোন বাবা, তোর সাথে আজকে একটা কাজ করতে যাব। তার আগে তোকে কিছু কথা না বললেই না। যাই দেখবি তাই সত্যি মানবি না, আবেগ দিয়ে কাজ করবি না, নিজের শিক্ষার উপর ভরসা রাখবি, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবি এবং সর্বশেষ কখনো কারো কাছ থেকে নিজের কাজের জন্য কোনো প্রকার হাদিয়া নিবি না। তুই যদি আমার এই কথা না মানিস তাহলে তুই কিয়ামতের ময়দানে আমার কাছে বাধা থাকবি। আমি জি হুজুর বলে ওনাকে জিজ্ঞেস করি কাজটা কি। উনি বললেন, চল, রিক্সা নেই, রিক্সায় যেতে যেতে বুঝিয়ে দেব। উনি কারবালা রোডে রিক্সা ঠিক করলেন। যেতে যেতে উনি আমাকে বললেন, শোন, আমি সম্পূর্ণ কাহিনী জানি না। একটা মেয়ের সমস্যা। তার বাবা গত 10-12 দিন ধরে মাদ্রাসার গেটে এসে ধর্ণা দিয়ে যাচ্ছিলেন। মেয়ের জন্য সাহায্য চাইতে আসেন উনি। গত পরশু ওনাকে আমি ডেকে জিজ্ঞাসা করি ওনার আসার কারণটা কি। উনি আমাকে বললেন ওনার মেয়ে রিমা, সে নাকি খুবই অসুস্থ, কোনো শয়তান জিনের দ্বারা প্রভাবিত। আমি ওনাকে জিজ্ঞেস করি যে উনি এই বিষয়ে নিশ্চিত কিভাবে হলেন যে ওনার মেয়ে আসলেই জিন দ্বারা প্রভাবিত। উনি আমাকে জানান যে রাতের বেলা মেয়ের রুম থেকে সাপের হিস হিস শব্দ ভেসে আসতে থাকে। হাজার খুঁজেও নাকি শব্দের উৎপত্তি স্থল খুঁজে পাওয়া যায়নি। মেয়েকে নাকি প্রতি রাতে শরীরে আঘাত করা হয়, হাতে, পায়ে, পিঠে সহ নানান জায়গায়। মেয়েকে জিজ্ঞেস করলে সে বলে এই সর্প নাকি তাকে বাঁচতে দেবে না। আমি মেয়ের বাবাকে জিজ্ঞেস করেছিলাম এই সর্প আসলে কি। উনি আমাকে এই বিষয়ে কোনো নিরেট তথ্য দিতে পারেননি। উনি শুধু আমার পায়ে পড়া বাকি রেখেছিলেন যেন ওনার মেয়েকে সাহায্য করি। তাই দেখতে যাচ্ছি যে আসলে কি হয়েছে। আমি সেলিম হুজুরকে বললাম, কি যে বলেন ওস্তাদ, সর্প আবার কি? দেখেন মেয়ে লেখাপড়া করতে চায় না বলে বাহানা করছে। হুজুর আমাকে বললেন আমি যেন মুখ সামলে কথা বলি, কারণ মেয়েটা নাকি অলরেডি মাস্টার্স পাস। আমি হুজুরের কাছে ক্ষমা প্রার্থনা করে মনে মনে ভাবতে থাকি যে হয়তো বিয়ের চাপ দিচ্ছে বাসা থেকে তাই এমন করছে, হয়তো কাউকে ভালোবাসার জন্য বিয়ে করতে চাইছে না, হয়তো না, আরো কত কি জানি না। আমি আসলেই জানি না ঘটনা কি, কিন্তু হুজুরের কথা মেনে অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। হুজুর রিমার বাবাকে মোবাইল ফোন করলে উনি 5 থেকে 7 মিনিট পর এসে আমাদের নিয়ে গেলেন আমাদের বাসায়। কসম করে বলছি ভাই, বাসায় ঢুকতেই আমার শরীর যেন কাঁটা দিয়ে উঠলো। আমার মন আমাকে বলল, ইয়া আল্লাহ, এ কোন ইবলিশ খানায় এসে পড়লি তুই মুহাইমিন। রিমার বাবা আমাকে ও হুজুরকে ভেতরে এনে সোফায় বসতে দিলেন। চা, বিস্কিট আর পানি দিয়ে আপ্যায়ন করা হলো আমাদের, কিন্তু হুজুর আমাকে এক ফোঁটা পানিও পান করতে নিষেধ করলেন। এই দেখে রিমার বাবা মর্মাহত হলেও উনি হুজুরের কাছে অবশ্যই কোনো কারণ আছে ভেবে বিষয়টা সেখানেই শেষ করে দিলেন। এরপর আমরা রিমার বাবার কাছে রিমার সাথে দেখা করার জন্য অনুমতি চাইলে উনি আমাদের রিমার ঘরে নিয়ে যান। রিমা আগে থেকেই তৈরি ছিল, মাশাআল্লাহ। বোরকা পরিয়ে পরিপূর্ণ পর্দার সাথে তাকে আমাদের সামনে নিয়ে আসা হয়। হুজুর রিমার ঘরটা একটু পরিদর্শন করলেন। ঘরের ডান দিকে একটা বুকশেলফ, বামে বিছানা, পেছনে পড়ার টেবিল আর সামনে বসার জন্য চেয়ার। ডান পাশে বড় জানালা আর সামনে একটা বারান্দা। সবকিছুই সুন্দর, কিন্তু কেন যেন মনে হচ্ছিল এই
বাসায় আলো আসে না, এই বাসায় রহমত নেই, এই বাসার ওপরে অভিশাপ বিরাজমান। হুজুর রিমার সামনে বসলেন, রিমা তাকে সালাম দিল। হুজুর সালামের উত্তর দিয়ে আমাকে ইশারা করলেন। আমি রিমার মাকে রিমার হাতের কনিষ্ঠাঙ্গুলি চেপে ধরতে বলি আস্তে করে। হুজুর ওনার মতো করে বিড়বিড় করে আয়াত পড়তে শুরু করলেন। কিছুক্ষণের মাঝে রিমা গর্জন করতে করতে দম নিচ্ছিল। পরক্ষণেই সে একদম শান্ত হয়ে গেল। হুজুর জিজ্ঞাসা করলেন রিমাকে, কি নাম? রিমা বললেন, নাম সেলিম। তুই জীবনে অনেক জিনের নাম জেনেছিস, আমার নামটা না হয় নাই জানলি। হায়, গল্প করি। রিমার এই উত্তরে হুজুর সহ আমি নিজেও ভ্যাপাচাকা খেয়ে গিয়েছিলাম, কারণ এভাবে কখনো কোনো অবাধ্য জিনকে কথা বলতে শুনিনি আমরা। হুজুর জিজ্ঞাসা করলেন, কি গল্প? রিমা বলতে শুরু করলো, সেলিম, আমি তোকে সবই বলবো, আমি কিছু লুকাই না, কারণ আমার জানিয়ে খেলতে অনেক ভালো লাগে, আর তুই জেনেও কিছু করতে পারবি না। আমার নাম তোকে বলবো না, তুই পারলে নিজে থেকে জেনে নিস। এই মেয়ে আমার প্রেমিকা, ছোটবেলা থেকেই সে আমাকে পুজো দেয়। ওর একটা পুতুল ছিল যার ছবি আঁকতো সে, সেগুলো ছিল আমার ছবি। আমার ছবি এঁকে আমাকে ভোগ দিত সে, আমাকে নিজের কাছে টানতো। আমি ওর কাছে আসবো, আমাকে আটকাবে কি করে? নিজ ইচ্ছায় মরতেও পারবে না, বাঁচতেও পারবে না। ও তখন মরবে যখন আমি চাইবো। হুজুর ক্রোধান্বিত হয়ে বললেন, তুই কি? জীবন ও মরণ আল্লাহর হাতে, তুই কে বাঁচানোর বা মারার? শয়তান ক্রোধান্বিত কণ্ঠে বলল, চুপ। সে জানায় সে আল্লাহকে মানে না, সে আল্লাহ বিরোধী। এই বলে রিমা অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হবার আগে সে বলল, সবাই তাকে সর্বদেব বলে চেনে। আমি রিমার রুম থেকে বেরিয়ে রিমার বাবা ও মাকে জিজ্ঞাসা করি এসব কিভাবে শুরু হলো। রিমার মা জানালো, গত বছর রিমা মাস্টার্স পাশ করে। ওনারা মধ্যবিত্ত পরিবারের মানুষ। রিমার বিয়ের কথা তোলেন ওনার মাস্টার্স পরীক্ষা শেষ হবার পরে পরিবার। এরপর থেকে রিমার এই দশা। যেদিন বিয়ের কথা তোলা হয় সেদিন রাতে রিমা নাকি তার মায়ের রুমে গিয়ে তার মাকে ডেকে বলে সে ঘুমাতে পারছে না, আশেপাশে সাপের শব্দ শুনছে। রিমার মা ওর রুমে বিষয়টা দেখতে গেলে উনিও একই রকম সাপের হিস